দেখেন, আচ্ছা তার আগে আমরা একটু রিক্যাপ করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম, এগুলা কিন্তু আপনাদের পরীক্ষার কোশ্চেন। আমাকে বলেন যে ব্রেন হ্যাজ অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট অফ গ্লুকোজ কত গ্রাম? যদি নর্মাল ফুড ইনটেক করে নর্মাল 100 আপু, আর ইন স্টারভেশন 100, 25 গ্রাম। ভেরি গুড, ওয়েল ডান। তাহলে হচ্ছে স্টারভেশনে যদি থাকে তাহলে হচ্ছে কি বলছিলাম না যে এটা কমে যাচ্ছে আসলে। দেখেন যে স্টারভেশনে থাকলে কিন্তু হচ্ছে গ্লুকোজ নেওয়া কমায় দেয়। কারণ কি? কারণ হচ্ছে কি ও তখন কি করে, ওই যে নিও গ্লুকোজেনেসিস ফরমেশন করে, তারপর হচ্ছে এক্সট্রা কার্বোহাইড্রেট মানে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে হচ্ছে গ্লুকোজ ভাঙা শুরু করে। সো এখানে ডিউরিং স্টারভেশন গ্লুকোজ খরচ হয় কম। সেটা কত? 25। ক্যামেরা ঠিক করে নেই, কোন পাশে দিব, ঠিক আছে। তাহলে স্টারভেশনের সময় হচ্ছে 25 গ্রাম পার ডে, এবং হচ্ছে নর্মাল ফুড যখন আমরা ইনটেক করি তখন লাগে হচ্ছে 100 গ্রাম পার ডে। এটা পরীক্ষার কোশ্চেন কিন্তু আসে। হ্যাঁ, কোশ্চেন লিখে রাখেন। দিস ইজ ইউর এসবিএ কোশ্চেন এন্ড এক্সাম কোশ্চেন। এটা হচ্ছে আরসিওজির খুব পছন্দের একটা কোশ্চেন, যে ডিউরিং স্টারভেশনে কতটুকু হচ্ছে গ্লুকোজ আমরা নেই, আর হচ্ছে নর্মাল ডায়েট যখন আমরা নেই বা নর্মাল ফুড ইনটেক করি তখন কতটুকু গ্লুকোজ আমাদের লাগে ব্রেনের জন্য। ইন স্টারভেশন দ্য বডি ইজ ফেসড উইথ অ্যান অব্লিগেট নিড টু জেনারেট গ্লুকোজ টু সাস্টেন সেরিব্রাল এনার্জি মেটাবলিজম অ্যাচিভ বাই দুটা জিনিস হয়। একটা হচ্ছে গ্লাইকোজেন স্টোরসটা মোবিলাইজিং হয়, একটা হচ্ছে হেপাটিক গ্লুকোনিওজেনেসিস। সেটা কোন সাইকেলের মাধ্যমে হয়? আমরা পড়েছি গত ক্লাসে যে মাসেল থেকে ব্লাডে যাবে ল্যাকটেট, ল্যাকটেটটা হচ্ছে গিয়ে আমার লিভারটা টেকেন আপ করবে, লিভার থেকে লিভারে গিয়ে সে কি করবে, লিভারে গিয়ে সে কনভার্ট হয়ে যাবে কিসে? গ্লুকোজে। আবার গ্লুকোজটা ব্লাডে গিয়ে মাসলে গিয়ে টেকেন আপ হবে, আপনার ব্লাড থেকে মাসলে টেকেন আপ হবে এবং ওইখান থেকে আবার ল্যাকটেটে কনভার্ট হয়ে যাবে, তাই না? আমরা এটা পড়েছি। তাহলে দেখেন এখানে দুইটা জিনিস হইতেছে, এই যে এই হেপাটিক গ্লুকোনিওজেনেসিসটা হচ্ছে আমাদের লিভারে হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এখানে 2 লিটার ইন্ট্রাভেনাস 5% ডেক্টোজ প্রোভাইড 100 গ্রাম পার ডে অফ গ্লুকোজ। আমরা কি করি? আমরা হচ্ছে গিয়ে দেখেন যে যখন ওটি ওটি করা হয় তখন দেখা যায় যে পেশেন্ট মোটামুটি 24 আওয়ার্স এর মতো এনপিও তে থাকে। তো তখন যদি আমরা 2 লিটার 5% দিয়ে দেই তাহলে হচ্ছে কি মোটামুটি যে আমাদের নর্মাল ফুড ইনটেকে যতটুকু গ্লুকোজ আমাদের দরকার ব্রেনের জন্য ততটুকু গ্লুকোজ আমরা 2 লিটার 5% ডেক্টোজ থেকে আমরা প্রোভাইড করতে পারি। তাহলে আমরা যে 3 লিটার দেই বেসিক্যালি ওটা হচ্ছে গিয়ে আপনার ওইখানে ইলেকট্রোলাইট ব্যালেন্সও করা হয়। তো 2 লিটার 5% ডেক্সট্রোজ দিলে আপনি মোটামুটি 100 গ্রাম পার গ্লুকোজ মানে 100 গ্রাম পার ডে গ্লুকোজ আপনি অ্যাচিভ করতে পারবেন যদি পেশেন্ট স্টারভেশনে থাকে অর নাথিং পার ওরালে থাকে। ডেথ ডিউ টু স্টারভেশন অকার 60 ডেজ পরীক্ষার কোশ্চেন। অর্থাৎ যদি আপনাকে কেউ হুমকি ধামকি দেয় যে আমি না খেয়ে মরে যাব, ভয়ের কিছু নাই, 2 মাস যাওয়ার আগে সে মরবে না, ঠিক আছে। সো ডেথ কতদিনে হবে? আমরা একটু ভিডিওটা অন করি। রেহানা আপু, শারমিন আপু, তাহমিনা আপু, ফাতেমা আপু, শাহনাজ আপু। অন করলে হচ্ছে আবার লাইন চলে যায়। লাইন চলে যায়? আপু কি ঢাকার বাড়ি থেকে ক্লাস করেন শাহনাজ আপু? জি, আমি ঢাকার বাহিরে আছি। হম, আচ্ছা ঠিক আছে, ওকে। যাদের সমস্যা হয় না তারা প্লিজ একটু অন করেন। আমি তো আপনাদেরকে দেখি, নাহলে তো হচ্ছে গিয়ে পাশ দিয়ে হেঁটে চলে গেলেও চিনবো না, ঠিক আছে। আমি করবো আগামী ক্লাস ঢাকা, মানে একদম সরাসরি করবো ইনশাল্লাহ। আচ্ছা, অনামিকা আপু আপনি ভিডিও অফ করবেন না, ঠিক আছে, আমাকে অ্যাসিস্ট করবেন আপনি, ঠিক আছে। কোনো সমস্যা হলে বলবেন আমাকে, দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে সবকিছু আমাকে বলবেন। তাহমিনা আপু, শারমিন আপু, ওপেন আপ ইওর ক্যামেরা। ওকে, তাহলে আমরা চারটা জিনিস এখান থেকে পড়লাম। একটা হচ্ছে গিয়ে নর্মাল ফুড ইনটেকে লাগে আমাদের কত? 100 গ্রাম পার ডে। ব্রেইনে হচ্ছে রিকোয়ার্ড, অ্যাবসলিউট রিকোয়ার্ড। অ্যাবসলিউট মানে কি? এতটুকুই আমার দরকার, এর এর কম আমার এর কমে আমার হবে না। অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট কত ব্রেনের জন্য? নর্মাল ফুড ইনটেকে হচ্ছে 100 গ্রাম পার ডে, ডিউরিং স্টারভেশন 25 গ্রাম পার ডে। ইওর এক্সাম কোশ্চেন। আর কি হয় আমার? 2 লিটার ডিএ থেকে আমরা 100 গ্রাম পার ডে গ্লুকোজটা অ্যাচিভ করতে পারি, এবং পেশেন্ট 60 ডেজ এর আগে স্টারভেশনে মরবে না, ঠিক আছে। সো এনিওয়ান যদি হচ্ছে কি আপনাদেরকে থ্রেট দেয় যে আপনাকে মানে কিছু একটার জন্য যে আমি মরে যাব, না খেয়ে মরে যাব, ভয়ের কিছু নাই। হ্যাঁ, 2 মাস যাওয়ার আগ পর্যন্ত মরবে না। নেক্সট থিং, মেটাবলিক রেসপন্স টু স্টারভেশন, এটাও ইম্পর্টেন্ট। কি কি হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা ছবি দিব আপনাদেরকে। So brain, RBC, WBC, renal medulla can initially only use glucose for their metabolism, ঠিক আছে। আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, রেনাল মেটাল এবং ব্রেনের জন্য ইনিশিয়ালি আমাদের কি লাগে? মেটাবলিজমের জন্য গ্লুকোজ লাগে। এখন দেখেন যদি কেউ 12 ঘন্টা না খেয়ে থাকে,
হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। সো এই 4টা পয়েন্ট আপনার পরীক্ষার কোশ্চেন। সো দিস আর দ্য ইনফিনিটি স্টার টপিকস, দিস পিকচার ইজ ইনফিনিটি স্টার টপিকস, ঠিক আছে? এই দুটো থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে। কিভাবে আসে দেখেন, কেউ যদি 12 ঘন্টা অথবা তার কম, মানে ধরেন 10 ঘন্টা, 11 ঘন্টা বা 12 ঘন্টা পর্যন্ত না খেয়ে আছে, তাহলে তার ফিজিক্যালি কি হবে, ফিজিক্যালি কি কি চেঞ্জেস হবে? একটা হচ্ছে ইনসুলিন লেভেল কমে যাবে। এটা তো আমরা বুঝি, আমরা যখন ফাস্টিং এ থাকি, রোজা রাখি, তখন দেখবেন যে 8-10 ঘন্টা হওয়ার পরে দেখবেন মাথার কাজ করতেছে না, টায়ার্ড লাগে, তাই না? মাথা ঘুরায় বা মনে হয় যে একটু রেস্ট নেই, শরীর চলতেছে না। তো এইটাই হবে, কারণ কি আপনার ইনসুলিন লেভেলটা ফল করবে, গ্লুকাগনটা বেড়ে যাবে। আর কি হবে, কনভার্সন অফ 200 গ্রাম লিভার গ্লাইকোজেন টু গ্লুকোজ, কনভার্সন অফ 500 গ্রাম মাসেল গ্লাইকোজেন টু ল্যাকটেট। আমরা যে সাইকেলটা পড়েছিলাম, যে সাইকেলটার মধ্যে এই যে এখানে কি ছিল, আমার এখানে ছিল হচ্ছে মাসেল, তাই না? তারপর হচ্ছে মাসেল থেকে ব্লাডে আসলো, ব্লাড থেকে কি হলো, লিভারে গেল, তাই তো? দিস ইজ দ্য সাইকেল অফ গ্লুকোনিওজেনেসিস, অর কোরি সাইকেল দিয়ে যেটা হয় সেটা কিভাবে হয়েছিল, সেখানে হচ্ছে গিয়ে মাসেল থেকে আমার ল্যাকটেটটা ব্লাডে গিয়ে, ল্যাকটেটটা হচ্ছে হেপাটিক আপটেক হয়ে গ্লুকোজ হয়েছিল, গ্লুকোজটা হেপাটিক থেকে ব্লাডে গিয়ে আবার মাসেলে যখন গেছে তখন আবার ল্যাকটেট হয়ে গেছিল। তো এখানে কি হয়, এখানে হচ্ছে 200 গ্রাম লিভার গ্লাইকোজেন গ্লুকোজে কনভার্ট হবে, যেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ভেঙে যাবে, 200 গ্রাম গ্লাইকোজেন ভেঙে আপনার গ্লুকোজ তৈরি হবে। আর একটা কি হবে, 500 গ্রাম মাসেল গ্লাইকোজেন টু ল্যাকটেট হয়ে যাবে, ঠিক আছে? মাসেলে যে সেটা কি হয়, ল্যাকটেট হয়ে যাবে। ওকে, একটা কি হবে, ল্যাকটেট ইজ এক্সপোর্টেড টু লিভার এন্ড কনভার্টেড টু গ্লুকোজ ভায়া কোরিস সাইকেল। আমরা পড়ে ফেলেছি এটা কিন্তু গত ক্লাসে। তাহলে তখন কি হবে, এই যে মাসলের মধ্যে যে গ্লাইকোজেনটা ল্যাকটেটে কনভার্ট হচ্ছে, এই গ্লাইকোজেনটা আবার লিভারে গিয়ে গ্লুকোজ তৈরি করবে ভায়া কি সাইকেল, কোরি সাইকেল, ঠিক আছে? তাহলে এখানে 5টা জিনিস আমার হচ্ছে, কিন্তু যারা 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা না খেয়ে আছে, ইনসুলিনটা ড্রপ আপ করতেছে, গ্লুকোগনটা রাইজ করতেছে, 200 গ্রাম লিভার গ্লাইকোজেন গ্লুকোজে কনভার্ট হচ্ছে বাই গ্লাইকোজেনোলাইসিস, অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে আমার গ্লুকোজ তৈরি হবে। আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে মাসেলে গ্লাইকোজেনটা ল্যাকটেটে কনভার্ট হয়ে যাবে, সেটা কত গ্রাম, 500, আধা কেজির মতো, ঠিক আছে? তারপর আর কি হবে, এখানে ল্যাকটেটটা লিভারে যাবে, লিভারে গিয়ে ওটা আবার গ্লুকোজ তৈরি করবে বাই কোরি সাইকেল। এই কয়টা জিনিস আমার ঘটবে যদি 12 ঘন্টা পর্যন্ত পেশেন্ট না খেয়ে থাকে। এরপরে চলে আসেন, 24 ঘন্টার বেশি সে না খেয়ে আছে, তখন কি হবে, এই যে গ্লাইকোজেন গুলা যেগুলো আমার শরীরে স্টোর করা ছিল সেগুলা ভাঙা শুরু করবে, ঠিক আছে? গ্লাইকোজেন স্টোরস ডিপ্লেটেড, গ্লুকোজ সিনথেসিস ফ্রম অ্যালানিন এন্ড গ্লুটামিন, গ্লুকোনিওজেনেসিস হবে। আর কি হবে, প্রোটিন ক্যাটাবলিজম অফ স্কেলেটাল মাসল আপ টু 75 গ্রাম। এইখানে 12 ঘন্টা পর্যন্ত আমার কি ভাঙছিল, 12 ঘন্টা পর্যন্ত আমার গ্লাইকোজেন ভাঙছিল। এখন কি হবে, এখন হচ্ছে কি 24 ঘন্টার উপরে যখন যাবে তখন হচ্ছে গ্লাইকোজেন যেগুলো স্টোর করা ছিল ওগুলো ডিপ্লেট হওয়া শুরু করবে। আরেকটা কি ভাঙবে, প্রোটিন ভাঙা শুরু করবে। স্কেলেটাল মাসলে যে প্রোটিন গুলা ছিল, স্কেলেটাল আমাদের কি জানি মাসলের মধ্যে কি থাকে, প্রোটিন। স্কেলেটাল মাসলে যে প্রোটিন গুলা ছিল ওগুলা ভেঙে তখন গ্লুকোজে কনভার্ট হতে থাকবে, ঠিক আছে? এখন দেখেন 2 দিনের উপরে হয়ে গেছে সে না খেয়ে আছে, হ্যাঁ? এখন কি হবে, এখন হচ্ছে ফ্যাট ট্রাইগ্লিসারাইড, যেটা ট্রাইগ্লিসারাইড অক্সিডেশন টু মিট এনার্জি রিকোয়ারমেন্ট, তখন কি হবে, ফ্যাট থেকে আমরা এনার্জি পাবো। অলরেডি 2 দিন হয়ে গেছে, 2 দিনের বেশি যখন হয়ে যায় তখন কি হবে, আমার ফ্যাট থেকে আমি এনার্জি পাবো। ফ্যাট থেকে এনার্জি পাবো কিভাবে, আমার ফার্স্টে ভাঙছিল হচ্ছে গ্লাইকোজেন, এরপরে আমার 24 ঘন্টায় ভাঙা শুরু করেছে, 24 ঘন্টার বেশি হয়ে গেলে আমার কি ভাঙা শুরু করবে, স্কেলেটাল মাসল থেকে প্রোটিন। যখন 48 ঘন্টার উপরে হয়ে যাবে তখন আমার কি ভাঙা শুরু করবে, ফ্যাট। বুঝা গেছে, বুঝা গেছে? These are the question, exam question. Triglyceride oxidation release glycerol which can be converted to glucose and fatty acid. Fatty acids are converted to ketone in the liver. এখন দেখেন এই যে 48 ঘন্টা হয়ে গেছে, এখন কিন্তু আপনার ফ্যাটি অ্যাসিড ভেঙে কিটোন বডিতে যাওয়া শুরু করবে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে 12 ঘন্টার মধ্যে আমাদের গ্লাইকোজেন ভাঙলো, 24 ঘন্টা পরে আমাদের প্রোটিন ভাঙা শুরু করবে, 24 ঘন্টা পার হয়ে যখন 48 ঘন্টা হয়ে যাবে তখন আমার ফ্যাট ভেঙে কিটোন বডি তৈরি করা শুরু করবে, ঠিক আছে? ফাতেমা আপু ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত যদি সে না খেয়ে থাকে, দেখেন 2 থেকে 3 সপ্তাহ সে খাচ্ছে না, তখন কি হবে, তখন ওই যে ফ্যাটি অ্যাসিড গুলা ভেঙে যে আপনার কিটোন বডি তৈরি হচ্ছিল, ওই কিটোন বডিকে আমরা কি জানি, গ্লুকোজ হচ্ছে কি অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট অফ ব্রেন। তো যখন দেখবেন যে গ্লুকোজ ভাঙছে, তারপর হচ্ছে গিয়ে গ্লাইকোজেন ভাঙছে, তারপর প্রোটিন ভাঙছে, তারপর ফ্যাট ভাঙছে, এখনো সে খাচ্ছে না, এখন কি হলো, ওই যে কিটোন বডি গুলা তখন হচ্ছে গিয়ে সে
প্রাইমারি ফুয়েল হিসেবে সে তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাডাপ্ট করা শুরু করবে। সে কিন্তু ন্যাচারালি কিন্তু কিটন বডি ব্রেনে যাবে না। কিন্তু যখন পেশেন্ট মানে যখন হচ্ছে একজন পার্সন যখন স্টারভেশনে থাকতেছে 2 থেকে 3 সপ্তাহ 21 দিন হয়ে গেছে, তখন সে কি করবে? ব্রেনে তো লাগবে। তো ব্রেন তখন কি করবে? তখন কিটনকে প্রাইমারি ফুয়েল হিসেবে সে একসেপ্ট করবে বা অ্যাডাপ্ট করা শুরু করবে। দিস কনভার্সন টু ফ্যাট ফুয়েল ইকোনমি রিডিউস মাসেলস ব্রেকডাউন আপ টু 55 গ্রাম পার ডে। এখন তো ওই যে মাসেল থেকে যে আপনার ব্রেকডাউন হচ্ছিল, প্রোটিন ব্রেকডাউন হচ্ছিল, ওই প্রোটিনের ব্রেকডাউনটা একটু কমায় দিবে। কতটুকু কমাবে? পার ডেতে 55 গ্রাম পার ডে করে কমাবে। ঠিক আছে। এরপরে কি হবে? রিডাকশন অফ রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার আপ টু 20 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। এরপরে কি হবে? যে রেস্টিং যে এনার্জি গুলা ছিল ওগুলা 20 কিলো ক্যালোরি পার কেজি পার ডে করে এনার্জি এক্সপেন্ডিচারটা কমতে থাকবে। অর্থাৎ শরীর তখন কি করবে? বোতল আছে বিদা? বোতল আছে? আচ্ছা, আমার তো অনেক কাজে লাগে, গলা শুকায় আসে যে। সমস্যা নেই, হবে। তো এটা হচ্ছে গিয়ে 20 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, এটা করে হচ্ছে কমাতে থাকে সে, যাতে খুব বেশি এনার্জি আমার মানে শরীর ইউজ করতে না পারে, আরো বেশি কিছুদিন বেঁচে থাকে। বুঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? তাহলে 4টা জিনিস আমাদের আছে এখানে, পরীক্ষাতে কোশ্চেন আসে যে আপনার স্টারভেশন মোর দ্যান 24 আওয়ার্স ইন্ডিকেটিং প্রোটিন ক্যাটাবলিজম, ফ্যাট মানে লাইপোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, এভাবে হচ্ছে কোশ্চেন আসে। তো যদি মোর দ্যান 24 আওয়ার্স হয়, কি হবে অ্যান্সার? মোর দ্যান 24 আওয়ার্স, হোয়াট হ্যাপেন? প্রোটিন ক্যাটাবলিজম। ভেরি গুড। দেন আমাকে বলেন হচ্ছে ইফ ইটস মোর দ্যান 12 আওয়ার্স, হোয়াট হ্যাপেন? Fall insulin levels. Glycogenolysis. গ্লাইকোজেনোলাইসিস, ভেরি গুড। মার্ক করেন এগুলা, হ্যাঁ। আমার 12 ঘন্টার এখানে হবে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, তারপরে 24 আওয়ার্সে হচ্ছে প্রোটিন ক্যাটাবলিজম হবে, আর গ্লুকোনিওজেনেসিস হবে। কি হবে আমার এখানে? ওই যে গ্লুকোজটা নতুন নন কার্ব সোর্স থেকে গ্লুকোজ তৈরি হওয়া শুরু করবে। 48 ঘন্টার বেশি হলে লাইপোলাইসিস শুরু করবে, কিটোন বডি আসা শুরু করবে। আর যদি 2 থেকে 3 সপ্তাহ হয়ে যায়, তখন কিটোন বডিকে ব্রেন অ্যাডাপ্ট করবে অ্যাজ এ প্রাইমারি ফুয়েল সোর্স হিসেবে। ঠিক আছে। এখন এই ছবিটা দেখেন, এই ছবিটা ইম্পর্টেন্ট। এই ছবিটা ইম্পর্টেন্ট, দেখেন 12 ঘন্টায় কি হয়? গ্লাইকোজেনোলাইসিস, পরীক্ষার কোশ্চেন। 24 ঘন্টায় কি হবে? গ্লুকোনিওজেনেসিস এন্ড কি হবে? প্রোটিন ক্যাটাবলিজম। পাশে লিখে রাখেন প্লাস প্রোটিন ক্যাটাবলিজম। 48 ঘন্টা কি হবে? ফ্যাট ব্রেকডাউন হবে অর লাইপোলাইসিস, প্লাস লিখে রাখেন হচ্ছে কিটোন বডি প্রোডাকশন হওয়া শুরু করবে, হ্যাঁ। আর 336 ঘন্টাতে কি হবে? রিডাকশন অফ রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার, মানে এনার্জি কমায় ফেলবে, এক্সপেন্ড করাটা কমায় ফেলবে। তাহলে 12 ঘন্টা 24 ঘন্টা আর 36 আওয়ার্স মানে হচ্ছে 14 ডেজ, মানে 2 উইকস, 2 উইকস অর 14 ডেজ। ক্লিয়ার? কিভাবে কোশ্চেন আসে হচ্ছে, আমরা এখান থেকে স্টারভেশন থেকে একটা কোশ্চেন থাকবে। ওকে, পোস্ট অ্যাবজর্পটিভ ফেজ থেকে কিছু পড়তে হবে না, একবার জাস্ট রিডিং দেন। সো 1 স্টার এন্ড রিডিং, এখানে তেমন কোনো কথাই নাই, মানে পরীক্ষা আসার মতো কোনো কথা নাই। কিটোটিক ফেজ, পেন্টানো, এগুলা গ্লুকোনিওজেনিক পাথওয়ে, এগুলা ফেজ, এগুলা ওরকম কিছু লাগবে না, জাস্ট একটা স্টার দিয়ে রাখেন। পেন্টোজ ফসফেট পাথওয়ের আরেকটা নাম কি মনে আছে? দেখি কে বলতে পারেন। HMP shunt. ভেরি গুড, ভেরি ওয়েল ডান, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, পেন্টোজ ফসফেট পাথওয়ের একটা নাম হচ্ছে এইচএমপি শান্ট। এখানে হচ্ছে কোথায় হয় এটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে গিয়ে আপনার পেন্টোজ ফসফেট পাথওয়েটা হবে সাইটোপ্লাজমে। ভেরি গুড। স্টার্টিং সাবস্ট্রেট কি থাকবে? গ্লুকোজ 6 ফসফেট, আমার স্টার্টিং সাবস্ট্রেটটা। আর আপনার হচ্ছে এটা অক্সিডেটিভ পাথওয়ে রেজাল্ট ইন কনভার্সন অফ গ্লুকোজ 6 ফসফেট টু রাইবোলোজ 5 ফসফেট উইথ প্রোডাকশন অফ NADPH। ঠিক আছে, ভিতরে পড়তে হবে না। এখানে কি হয়? 3 মলিকুলস রাইবোলোজ তৈরি হবে, দেন ক্যান এন্টার দ্য গ্লাইকোলাইটিক পাথ। এতটুকু জানলে হবে। মেইনলি হচ্ছে কি এটা কোথায় হয়, এটাই পরীক্ষাতে আসে। প্লাস মাইনাস, হ্যাঁ, আসতে পারে নাও পারে, সবসময় এরকম আসে না। এখন আপনার একটা নোট ডাউন করেন ছোট্ট করে, আপনার যেখানে জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, ছোট্ট করে একটা পাথ, একটা নোট ডাউন করেন। কোনটায় কোন সাইকেল হয়? হ্যাঁ, ফার্স্ট ওয়ান হবে হচ্ছে সাইটোপ্লাজম, দেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া,
মিলিত এই দুটাই, মাইটোকন্ড্রিয়া, এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, ওকে। সো বক্সটা করে আমাকে বলেন। সাইটোপ্লাজমে কোন কোন সাইকেল হয়? হ্যাঁ বলেন আপু। ওকে, কে বলছেন? শারমিন আপু? জি না আপু। ওকে, ঠিক আছে। আপু এই যে এইচএমপি শান্ট হবে এখানে সাইটোপ্লাজমে। হুম, নোট ডাউন করেন এটা। হ্যাঁ, এখানে অনেকগুলা সাইকেল আছে, এটা পরীক্ষার কোশ্চেন। সো দিস কোশ্চেন রিপিটেড রিকল কোশ্চেন, রিপিটেড রিকল মানে হচ্ছে এই কোশ্চেন, এটা থেকে বারবার কোশ্চেন আসে। হ্যাঁ, রিপিট রিকল মানে বারবার কোশ্চেন হয় প্রত্যেক বছর, অর এভরি অল্টারনেট ইয়ার কোশ্চেন হয়। সাইটোপ্লাজমে কি কি সাইকেল হয়? নাম্বার 1 গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, glycogenolysis, HMP pathway or pentose phosphate pathway, HMP pathway or pentose phosphate pathway। তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস লেখা হচ্ছে, ডান। জি আপু। I repeat, glycolysis, glycogenesis, glycogenolysis, HMP pathway or pentose phosphate pathway, আরটা হচ্ছে fatty acid synthesis or lipogenesis। সবার শেষ? জি আপু। ওকে, নেক্সট আমরা আসবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে কি কি সাইকেল হয়? টিসিএ সাইকেল और ক্রেবস সাইকেল। টিসিএ সাইকেল একটা নাম কি? ক্রেবস সাইকেল। হ্যাঁ, তারপরে হবে হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, beta oxidation of fatty acid, আরটা হচ্ছে কি আপনার অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এখানে কি কি হচ্ছে? টিসিএ সাইকেল অর কেপ সাইকেল, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ডান। এরপরে চলে আসেন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয়? এটা আমরা সবাই জানি, রাফে হবে হচ্ছে প্রোটিন প্রোটিন সিনথেসিস, ইয়েস। সিনথেসিস। আরেকটা হবে হচ্ছে সিনথেসিস অফ ট্রাইগ্লিসারাইড, সিনথেসিস অফ ট্রাইগ্লিসারাইড, একটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, প্রোটিন সিনথেসিস, একটা হচ্ছে সিনথেসিস অফ ট্রাইগ্লিসারাইড, ডান। জি আপু। ওকে, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবে যে দিস সাইকেলস হচ্ছে দিস দোজ সাইকেলস আর হ্যাপেন ইন হুইচ পার্ট অফ দ্য সেল। ঠিক আছে, দিয়ে দিবে হচ্ছে কি আপনার সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর দিয়ে দিবে হচ্ছে কি আপনার নিউক্লিয়াস, এভাবে লিখে দিবে। ঠিক আছে, বা লিখে দিবে হচ্ছে কি আপনার সাপোজ এইচএমপি পাথওয়ে অকার ইন সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর দিয়ে দিবে হচ্ছে গলজি অ্যাপারেটাস, এরকম করে দিয়ে দিবে। অথবা বলে দিবে হচ্ছে কি ইন সাইটোপ্লাজম which in cytoplasm which statement is true? Glycolysis happen, HMP pathways happen,
সরি which স্টেটমেন্ট ইজ ফলস, এরকম করে লিখে দিবে যে সবগুলা দিবে, ধরুন গ্লাইকোলাইসিস, এইচএমপি পাথওয়ে, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, আর দিবে হচ্ছে সিনথেসিস অফ প্রোটিন, এভাবে দিয়ে দিল একটা। ঠিক আছে, এভাবে দিতে পারে, অথবা দিতে পারে হচ্ছে গিয়ে কোন সাইকেল কোন জায়গায় হয়, এভাবে একটা দিতে পারে। এভাবে করে একটা কোশ্চেন আপনি এখান থেকে পাবেন। ওয়ান কোশ্চেন, দিস ইজ রিপিট, রিকল, ইনফিনিটি, স্টার্ট। এটা নাই কোথাও, এটা জাস্ট চার্ট করে দিলাম। হ্যাঁ, ওকে, এটা একটু পরে পড়াবো কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমরা হাবিজাবি যেগুলো আছে ওগুলো আগে পড়ে ফেলি। ব্লাড গ্যাস অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। আজকে ক্লাসটা খুবই ছোট্ট, ভালো আছে, আজকে তাড়াতাড়ি শেষ করতে পারবো। এখন আমরা চলে আসবো হচ্ছে ডাইজেশনে। ডাইজেশন আমাদের কোথা থেকে শুরু হয়? অবশ্যই আমরা জানি যে ডাইজেশন আমাদের মাউথ থেকে শুরু হয়। দাঁড়ান আমি একটা ছবি পাঠায় নিই। আপু, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তাহলে কোন সাইকেল হচ্ছে? ট্রাইগ্লিসারাইড সিনথেসিস আর হচ্ছে প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। একটু লিখে নেন। কার্ব, প্রোটিন, ফ্যাট। উম 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 উম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ছবি পাঠাচ্ছি, এটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, ছোট্ট একটা ছবি। তো ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে আহ শুরু হয় কোথা থেকে? খাবারটা আমরা যখন খাবো, এই একদম হচ্ছে গিয়ে এখান থেকে শুরু হয়। হ্যাঁ, এটা যদি আমি মাউথ। ঠোঁট ধরি, একদম মাউথ থেকে শুরু হবে। ঠিক আছে, একদম মাউথ থেকে শুরু হবে। তাহলে আমরা দেখেন মাউথ থেকে হচ্ছে গিয়ে আপনার মেকানিক্যাল ডিসইন্টিগ্রেশন অনলি, মানে এখানে কি হবে? এখানে হচ্ছে কি কোনো কিছু ডাইজেশন হবে না, জাস্ট হচ্ছে মেকানিক্যালি ও হচ্ছে কি ডিসইন্টিগ্রেশন হবে। এখন দেখেন ফার্স্টে হচ্ছে কি মুখ থেকে আমার কোথায় যাবে? ইসোফেগাস, ইসোফেগাস থেকে যাবে হচ্ছে স্টোমাকে। স্টোমাকে যে কি হবে, ও যে এখানে কিন্তু পুরাটা অত বেশি ইম্পর্টেন্ট না, দুইটা বা তিনটে স্টার দিবেন পুরা টপিকসটাতে। এর মধ্যে দুই একটা লাইন, এই পুরা এনজাইম এন্ড ডাইজেশন থেকে একটা বা দুইটা কোশ্চেন আসে ম্যাক্স, ম্যাক্স দুইটা আসে, নর্মালি আসে না। জাস্ট জাস্ট যেই কটা লাইনগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি সব দাগাই দিব আপনাদেরকে, এটা বড় একটা জিনিস আর এখান থেকে সব পড়তে হয় না। হ্যাঁ, 2 স্টার দিয়ে রাখেন, জাস্ট রিডিং 2 টাইমস রিডিং, গল্পের বইয়ের মতো পড়ে ফেলবেন। ফার্স্টে কি হলো, আমার খাবারটা মুখে গেল, এখানে মেকানিক্যাল ডিসইন্টিগ্রেশন হলো। স্টোমাকে গেল, ইসোফেগাস থেকে স্টোমাকে গেল, এখানে কি হয় আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেটেড হয় বাই অক্সিজেন্টিক সেল এন্ড ডি ন্যাচার্ড প্রোটিন। এই লাইনটাতে একটু দাগ দিবেন। হ্যাঁ, ঠিক আছে। পেপসিনোজেন সিক্রেট করবে চিপ সেল থেকে। তাহলে স্টোমাকে আমার দুইটা এনজাইম রিলিজ হয়, একটা হচ্ছে চিপ সেল থেকে পেপসিনোজেন রিলিজ হবে, একটা হচ্ছে অক্সিজেন্টিক সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রিলিজ হবে। এরপরে দেখেন এখানে স্মল ইন্টেস্টাইনে যায়, দেন হচ্ছে স্টোমাক থেকে আমার যাবে স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে কি কি এনজাইম আছে নামগুলো একটু দেখেন, যে এন্টারোকাইনেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেস এন্ড এন্ডোপেপটাইডেস। এগুলা কি করবে? ডাইজেস্ট করবে প্রোটিন ফ্রম উইদিন দা পলিপেপটাইড চেইন। তাহলে এন্টারোকাইনেজ, ট্রিপসিন, chymotrypsin and elastase are enteropeptides digest protein from within the polypeptide chain. আর কি আছে? কার্বক্সি পেপটাইডেস রিলিজ অ্যামাইনো অ্যাসিড ফ্রম দ্য কার্বক্সিল টার্মিনাল অফ দ্য পলিপেপটাইড চেইন। অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড এন্ড ট্রাইপেপটাইড আর অ্যাবজর্ব। এখানে কি কি হবে আপনার? অ্যাবজর্ব হবে কি? অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, এগুলো হচ্ছে অ্যাবজর্ব হবে। এবং ফার্দার ব্রেকডাউন হয়ে কি হবে? ট্রাইপেপটাইড অকার্স উইদিন দা ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল। এই লাইনগুলো একটু দাগ দিবেন। তাহলে এনজাইম এবং ডাইজেশনের মধ্যে আমরা কোথা থেকে শুরু হচ্ছে? শুরু হচ্ছে মাউথ থেকে, মাউথ থেকে যাচ্ছে স্টোমাকে। স্টোমাকে আমার দুইটা ইম্পর্টেন্ট এনজাইম আছে, একটা হচ্ছে একটা অ্যাসিড যেটা অক্সিজেন্টিক সেল থেকে বের হবে, সেটার নাম হচ্ছে HCl অর হাইড্রোক্লোরিক অ্যাসিড। ও কি করবে? প্রোটিনকে ডিনেচারেশন করবে। আরেকটা কি? একটা হচ্ছে চিপ সেল থেকে পেপসিনোজেনটা রিলিজ হবে। ঠিক আছে, এরপর আমার খাবারটা কোথায় চলে গেল? স্মল ইন্টেস্টাইনে। ওখানে কে কে আছে? এন্টারোকাইনেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ, এন্ডোপেপটাইডেস। এরা কি করবে? প্রোটিন ডাইজেশন করবে ফ্রম উইদিন দা পলিপেপটাইড চেইন। আর কি আছে? মাইনো অ্যাসিড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, এগুলো হচ্ছে সব অ্যাবজর্ব হবে আমার কোথায়? স্মল ইন্টেস্টাইনে। দিস লাইন আর ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখেন। এরপরে দেখেন কার্বোহাইড্রেট।
কার্বোহাইড্রেটটা কোথায় চলে গেল, মুখের মধ্যে থেকে সে কোথায় কি কি এনজাইম বের হলাম না তখন, স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ আর কি যাবে এখানে, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, জাস্ট নামগুলো দাগ দিবেন। স্যালাইভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, ম্যালটেস, ল্যাকটেস, ঠিক আছে, এই চারটি একটু দাগ দেন। তাহলে মাউথের মধ্যে থেকে আমার স্যালাইভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, ম্যালটেস এন্ড ল্যাকটেস, ঠিক আছে। তারপর চলে আসেন হচ্ছে লিপিড ডাইজেশন, begins করবে হচ্ছে স্টোমাকে by the action of inguinal lipase secreted by glands at the back of the tongue and active in the acidic pH of the stomach। এই লাইনটাতে দাগ দিবেন। এটা কোথায় লিপিড ডাইজেশন শুরু হয় হচ্ছে স্টোমাকে। কোন এনজাইম দিয়ে শুরু হবে, লিঙ্গুয়াল লাইপেজ এনজাইম, যেটা সিক্রেট করবে হচ্ছে গ্ল্যান্ড থেকে ব্যাক অফ দ্য টাং, টাঙের পিছনে হচ্ছে গিয়ে লিঙ্গুয়াল লাইপেজ, লিঙ্গুয়াল মানে টাং, লিঙ্গুয়াল লাইপেজ সিক্রেট হবে, যেটা হচ্ছে গিয়ে আপনার লিপিড ডাইজেশনে হেল্প করবে। Main enzymatic digestion of fat occurs in the small intestine. Pancreas secrete pancreatic lipase, lipid esterase, and phospholipase A2 with bicarbonate, providing the optimal pH for enzyme action. Mark করবেন। Lipids are converted to free fatty acid, glycerol, and cholesterol. তাহলে মার্ক করবেন এটা, লিপিড are converted to free fatty acid, glycerol, and cholesterol. Bile acid synthesized by the liver and amphiterific molecule দরকার নাই। Lipids are absorbed from the muscles and mainly into the jejunum, এখানে দাগ দেন। লিপিড গুলা হচ্ছে মেইনলি অ্যাবজর্ব হবে কোথায়, মেইনলি হচ্ছে জেজুনামে অ্যাবজর্ব হবে। মেজরিটি অফ bile salts are absorbed in the terminal ileum and there is an effective enterohepatic circulation। মার্ক করে নিন লাইনটা। লিপিড গুলো অ্যাবজর্ব হবে হচ্ছে কি মেইনলি জেজুনামে, এবং মেজরিটি বাইল সল্ট গুলো অ্যাবজর্ব হবে হচ্ছে টার্মিনাল আইলিয়ামে, দাগ দেন। ওকে। Chylomicron enter the intestinal lymphatics and enter the circulation via the thoracic duct in tissue. Triglyceride within chylomicron are hydrolyzed by lipoprotein lipase and release fatty acid। এই লাইনগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন, এখান থেকে মানে একদম মুখস্থ ঠোঁটস্থ করতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট ইয়েলো মার্ক করা লাইনগুলো একটু দুই একবার রিডিং দিবেন। এখন আসেন, এনজাইম ইনহিবিটরস ক্যান রিভার্সিবল অর ইররিভার্সিবল ইনহিবিশন ক্যান কম্পিটিটিভ অর নন কম্পিটিটিভ। এখানে এগুলা কোত্থেকে আসলো, আচ্ছা এটা হচ্ছে কি ইররিভার্সিবল ইনহিবিশনটা কি, এটা পার্মানেন্ট এনজাইম ইনহিবিট করে ইউজুয়ালি ডিউ টু কোভ্যালেন্ট বাইন্ডিং এন্ড ইনহিবিটর টু এনজাইম। আচ্ছা এখন আমাকে বলেন তো, এই যে এনজাইম ইনডিউসার, এনজাইম ইনহিবিটর, এগুলোর নাম মনে আছে, মনে আছে দুই একটা? আচ্ছা এটা আমরা ফার্মাতে পড়বো। এনজাইম ইনডিউসারের নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এটা আমি একটু সংক্ষেপে বলে দেই। রিফা ফোনে প্রেমের গল্প করে আর অ্যালকোহল সিগারেট খায়। রিফা হচ্ছে রিফাম্পেসিন, প্রেম হচ্ছে গিয়ে আপনার ফেনোবারবিটান, গল্পতে হচ্ছে গ্রাসিওফালভিন, করেতে হচ্ছে গিয়ে আপনার কার্বামেজাপিন, তারপর হচ্ছে আর অ্যালকোহল সিগারেট খায়, অ্যালকোহল অ্যালকোহল, সিগারেট সিগারেট, ঠিক আছে, ইথানল, অ্যালকোহল মিনস ইথানল, ঠিক আছে। আর ইনহিবিটর নাম হচ্ছে এডিসির মা, কুইজে ভালোই, এটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ ফার্মাতে পড়াই দেবো, যদি আমি ক্লাস নেই ওখানে আমি হচ্ছে কি পুরাটা পড়াই দিব, সো ডোন্ট ওয়ারি। এখানে জাস্ট হচ্ছে গিয়ে এখানে জাস্ট একটু মার্ক করে রাখেন, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, ঠিক আছে। কোফ্যাক্টর হচ্ছে নন প্রোটিন মলিকুল দ্যাট নেসেসারি ফর এনজাইম অ্যাকশন। এটা কোফ্যাক্টর লাগে, এখানে একটু দেখেন কি কি কোফ্যাক্টর লাগে। কোফ্যাক্টর কারা, ওই যে আমরা পড়লাম না, এনএডি, এফএডি, এনএডিপি, এগুলাই হচ্ছে কি আপনার কোফ্যাক্টর। হ্যাঁ, তাহলে কোএনজাইমের মধ্যে হচ্ছে কি আমার কি লাগে, কোফ্যাক্টরস এর মধ্যে মলিকুল দ্যাট নেসেসারি টু এনজাইম অ্যাকশন, দুইটা গ্রুপে থাকে, একটা হচ্ছে কোএনজাইম গ্রুপ, একটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। কোএনজাইম গ্রুপসে কি হবে, আপনার ম্যাঙ্গানিজ আর জিঙ্ক থাকবে, আর কমপ্লেক্স অর্গানিক মলিকুল সাচ অ্যাজ এনএডি, এনএডিপি, এফএডি, ফ্ল্যাভিন, মনোনিউক্লিয়েট, এফএমএন। আর প্রোস্থেটিক গ্রুপে কি থাকবে আমার, এখানে হচ্ছে যে মেটালি আয়ন থাকবে এন্ড অর্গানিক মলিকুল সাচ অ্যাজ বায়োটিন, এগুলো হচ্ছে কি আমার প্রোস্থেটিক গ্রুপে থাকবে, ঠিক আছে। Isoenzyme, there are different forms of an enzyme catalyze the same reaction and have the same substrate specificity। আচ্ছা রেগুলেশন হয় কিভাবে, এটা আমাদের দরকার নাই। এনজাইম প্রপার্টিজ, কাইনেটিক্স, এগুলো দরকার নাই, এটা পুরাটাই হচ্ছে আপনি দুইটা স্টার দেন, দুইটা স্টার দিয়ে পুরাটা হচ্ছে দুইবার রিডিং দিবেন, জাস্ট জানার জন্য। ওইখানে এখান থেকে কোনো কোশ্চেন আসে না, জাস্ট টু রিড ওয়ান্স অর টু টাইমস। আদান দিচ্ছে, আদানটা একটু শেষ হোক তারপর আমরা শুরু করতেছি আবার। আচ্ছা কেউ নামাজের ব্রেক নিতে চাইলে 4 মিনিট নামাজের ব্রেক, এনিওয়ান?
নামাজে ব্রেক যাচ্ছেন আসরের নামাজে? জি আপু। আচ্ছা, জি তাহলে এখন আপু, বাকি ব্রেক হচ্ছে 5 মিনিট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে আপু 5 মিনিট এখন নামাজের ব্রেক।
হ্যালো, আসছেন সবাই? জি আপু আসছি আপু। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আমরা চলে যাব এখন। এই ছবিটা একটু দেখি। হ্যাঁ আপু শুরু করেন। হ্যাঁ, এই ছবিটা একটু দেখেন, এটা তেমন কিছুই না। রুনা আপুকে জয়েন করতে পেরেছেন? জান্নাত আপু একটু দেখেন তো রুনা আপু জয়েন জি করতে। আপু, অ্যাড হতে পেরেছি। ওকে, ঠিক আছে। এই যে জাস্ট একটা ফিগার, তেমন কিছুই না। এই যে পলিস্যাকারাইডটা ঢুকতেছে ভিতরে, মুখে গিয়ে সেরাম অ্যামাইলেজ ছিল, মুখে সেরাম অ্যামাইলেজ, আর হচ্ছে গিয়ে আপনার এখান থেকে যে স্টোমাকে যাচ্ছে, স্টোমাকে হচ্ছে গিয়ে আমার দুইটা এনজাইম, একটা হচ্ছে গিয়ে অ্যাসিড, একটা হচ্ছে এনজাইম কি ছিল, একটা হচ্ছে হাইড্রোক্লোরাইড, একটা কি পেপসিনোজেন। এখান থেকে হচ্ছে স্টোমাকে আপনার স্টোমাকে হচ্ছে গিয়ে আপনার প্রোটিনটা ডিন্যাচারেশন হচ্ছে, তারপর যে চলে যাবে কোথায়, স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে কি আছে, এন্টারোকাইনেস, ট্রিপসিন, ক্লাইমোট্রিপসিন, ইলাস্টেস, প্রো ইলাস্টেস, হ্যাঁ, প্রোকার্বক্সিপেপটাইডেস, এগুলো হচ্ছে গিয়ে আমার কোন জায়গায়, স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন থেকে তারপর কোথায় চলে আসতেছে, আবার দেখেন মাউথে যদি আমি বলি যে মাউথে কি কি আছে, মাউথে হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ আছে। এখানে দেখেন এই যে স্যালাইভারি অ্যামাইলেজ, দিস আর স্যালাইভারি অ্যামাইলেজ, যেটা হচ্ছে কি আপনার অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করতে হেল্প করবে, অ্যাক্টিভ করবে হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট অফ দ্য স্টোমাক। ঠিক আছে, তো এটা একটা ছবি জাস্ট ইমেজেস দেখার জন্য যে কি কি হইতেছে। এই যে ইয়েলোটা হচ্ছে গ্লুকোজ, ব্লুটা হচ্ছে শুধু ফ্রুক্টোজ, তারপর হচ্ছে এই যে ডাবল যেটা সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে ম্যালিটোজ। ঠিক আছে, সো এটা এরকম দেখার কিছু নাই। এরপর আমরা পড়বো হচ্ছে নিউক্লিওটাইড। ওকে, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, আমরা তো জানি যে আমাদের সেল থাকে, সেলের মধ্যে জাস্ট একটু অন্য আদার্স কথাবার্তা বলে নেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আপনারা সবাই জানেন এগুলা, নতুন করে বলার কিছু নাই। সো দিস ইজ সেল, একটা হিউম্যান সেল যদি আমরা বলি, বা অ্যানিমেল সেল, যেটা হচ্ছে গিয়ে ইউক্যারিওটিক সেল। তো আমরা জানি যে দুই ধরনের সেল আছে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, আনাদার ওয়ান ইজ ইউক্যারিওটিক। এগুলো জাস্ট হচ্ছে আগের কথাবার্তা একটু আমরা রিক্যাপ করতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো দেয়ার আর টু টাইপ অফ সেল, ইউক্যারিওটিক সেল এন্ড প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল কারা, প্রো মানে আদি, ঠিক আছে, প্রো মানে আদি, আদি কোষ কারা, আদি কোষ হচ্ছে কি লাইক ব্যাকটেরিয়া, ঠিক আছে, লাইক ভাইরাসেস, এগুলা হচ্ছে কি আপনার প্রোক্যারিওটিক সেল, যেটার মধ্যে হচ্ছে একটা স্ট্রাকচারটা ওরকম হবে না, এবং ওটার মধ্যে কোনো অর্গানালিস থাকবে না। ওটার মধ্যে হচ্ছে গিয়ে একটা মানে নিউক্লিয়াসের যেরকম বাউন্ডারি থাকে, তারপর হচ্ছে গিয়ে এক্সট্রা যে সেলুলার মানে সেলের যে অর্গানালিস গুলো থাকে সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক থাকে না। বাট অন দা আদার হ্যান্ড ইউক্যারিওটিক, ইউ উইল গেট দা মেমব্রেন বাউন্ড অর্গানালি ইনসাইড দ্য সেল, এবং সেটা কি থাকবে আপনার নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, এগুলো হচ্ছে কি দেখেন এই যে নিউক্লিয়াসের মধ্যে আপনার নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, এই যে এটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, আর কি থাকবে, নিউক্লিয়ার এনভেলপমেন্ট থাকবে, সাথে আর আদার্স সেল মেমব্রেন মানে মেমব্রেন বাউন্ডেড অর্গানালিস গুলো থাকে। সো দিজ আর দ্য মেমব্রেন বাউন্ডেড অর্গানালিস, যে পারঅক্সিজোম, গলজি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, তারপর আপনার থাকবে হচ্ছে লাইসোজোম, দিজ আর দ্য মেমব্রেন বাউন্ড অর্গানালি। এখন এই যে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, আমার নিউক্লিয়াসের ভিতরে থাকবে আমার হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিয়ার ফার্স্টে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, দেন নিউক্লিওপ্লাজম থাকবে, দেন ভিতরে থাকবে আমার হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, থাকবে হচ্ছে ক্রোমোজোম, তার মধ্যে আমার কি থাকবে, ডিএনএ, আরএনএ, এবং ডিএনএ এর মধ্যে আমার থাকবে হচ্ছে নিউক্লিওটাইড এন্ড নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, জাস্ট টু রিক্যাপ ইউর ওল্ড মেমোরি, I'm here to recap your old memory. এখন দেখেন নিউক্লিক অ্যাসিডের, নিউক্লিওটাইড আর নিউক্লিক অ্যাসিডের কাজটা কেমন হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন করে। হ্যাঁ, আমরা পড়ছিলাম না, মনে আছে দেখি রুনা আপু বলেন তো, সেল সাইকেল আমরা ফেজ পড়ছিলাম না, কয়টা ফেজ? ফার্স্ট সেল সাইকেল কয়টা ফেজ, কে বলবেন? G0, G1S, G2 মাইটোসিস। G0 ফেজ না, G0 হচ্ছে কুইসেন্ট, এটা সেল সাইকেলের মধ্যে Q-cell, না। হ্যাঁ, যেটার মধ্যে G1S, রেস্টিং কন্ডিশন। মাইটোসিস। G1 তারপরে S সিনথেসিস, ডিএনএ রেপ্লিকেশন যেটা। হুম G2 হুম এরপর মাইটোসিস।
ভেরি গুড, ওয়েল ডান তামিনা আপু। সো জি1 হচ্ছে গিয়ে আপনার প্রি সিনথেসিস ফেজ, অর্থাৎ সিনথেসিস ফেজে যাওয়ার আগে, অর্থাৎ এস ফেজে যাওয়ার আগে সেলের যেই আপনার কোনো যদি অ্যাবনর্মালিটিস থাকে, সেলের যদি নিউট্রিশনের ঘাটতি থাকে, সেলের যদি নাম্বারে ঘাটতি থাকে, সাইজের সমস্যা থাকে, সবকিছু আমার রিপেয়ার হবে হচ্ছে জি1 ফেজ, দ্যাট ইজ প্রি সিনথেসিস ফেজ, রাইট? এরপরে চলে যাবে হচ্ছে এস ফেজ। এস ফেজ হচ্ছে সিনথেসিস ফেজ, যেটা কি করবে ডিএনএ ডুপ্লিকেশন রেপ্লিকেশনে হেল্প করবে। নেক্সট ওয়ান ইজ জি2 ফেজ। জি2 ফেজে কি হবে পোস্ট সিনথেটিক ফেজ, অর্থাৎ সিনথেসিস হওয়ার পরে সেলের কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে কিনা, সেলের নিউট্রিশন অর সেলের নাম্বারে কোনো সমস্যা আছে কিনা, দ্যাট উইল বি চেকড বাই জি2 ফেজ, হুইচ ইজ অলসো নোন অ্যাজ ডাবল চেক ফেজ। ঠিক আছে? এবং এখানে আমার পুরাটা কোন জিন মেনটেন করতেছে দেখি, এটা কি বলতে পারবেন? কোন জিন এটা মেনটেন করতেছে? P53. ভেরি গুড, ভেরি ওয়েল ডান। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন এবং এটা আপনার আসবে আসবে আসবে, ঠিক আছে? ভেরি গুড। তাহলে P53 জিন যেটা হচ্ছে গিয়ে আপনার লাইক এগুলাকে হচ্ছে কি মেনটেন করতেছে। সো ইফ P53 জিন ইজ আনএবল টু ডু দ্যাট, দেন কি হবে আমার নিওপ্লাসিয়া। ঠিক আছে? ওকে, ডান, ভেরি গুড। এটা আপনাদের অনেক মনে আছে, পরীক্ষা দিয়ে দিতেন এবার। ঠিক আছে, ওকে। দিব তাহলে আপু ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইন জুলাই দেয়ার ইজ এ হিউজ, কি বলবো, আমাদের হিউজ সাকসেস হবে ইনশাল্লাহ। তাহলে ডিএনএ, জানুয়ারিতে দিব আপু। ও তামিনা আপু, তাহলে তো খুব ভালো, ইউ পাসড ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি পাস হয়ে যাবে। এই সবাই একটু তামিনা আপুর জন্য, তখন কোথায় সিট পেয়েছেন? ঢাকায় সিট পেয়েছেন? না, আপনি কি নেপালে সিট পেয়েছিলেন? আমাকে নক করেছিলেন? নেপাল না আমি বার্মা? আমি আপনাকে নক করছি আপু, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে, অল রাইট। ওকে, এনি টাইম এনিথিং ইউ নিড ফিল ফ্রি টু নক মি। হ্যাঁ, আমার নাম্বারটা নিয়ে আমি রাখেন, কারণ আপনাকে দেখা যায় টেলিগ্রামে নক করছি আপু, আমি আবার টেলি আজকে নক দিব আপনাকে। আচ্ছা, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যেটাতে দিয়ে, মানে আপনার ফোন নাম্বার দেন নাই যে? আমাকে সরাসরি। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দেবো না, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা দেখা যায় আচ্ছা, টেলিগ্রামে হচ্ছে ইয়েটা থাকে না তো, কারণ দেখা যায় এত গ্রুপ ওইখানে, তাহলে পার্ট ওয়ান আপনাকে পার্ট টু কিভাবে পার্ট পাবো আপু? থ্রি, আপনার নাম্বার তো অনেক আমার গ্রুপ। কাছে নাই। আচ্ছা আমি দিয়ে দিব, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা। ওকে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকেশন আমার কোথায় হচ্ছে এস ফেজে, দিস ইজ দ্য কোশ্চেন। এস ফেজে আমার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হবে, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, যে হুইচ ফেজ ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ডুপ্লিকেশন ডান, দ্যাট ইজ এস ফেজ, হুইচ ফেজ ইজ pre phase or precede to G1 phase, or which phase is proceed to proceed to G1 phase, and which phase is precede to G2 phase. These are the questions of RCOG, and very paid question, recall question আসবেই পরীক্ষাতে, ঠিক আছে? এটা আসবে। দেন হচ্ছে ডিউরিং জি2 ফেজ দ্য সেল ইজ টেট্রাপ্লয়েড, দেন জি2 ফেজ ইজ ফলোড বাই মাইটোসিস ফেজ when the genetic materials half and diploid daughter cells are formed. যখন হইতেছে গিয়ে S2 ফেজে কি হবে, হাফ হয়ে যাবে, ডিপ্লয়েড ডটার সেল হবে, তখন এটা কই চলে যাবে, মাইটোসিসে যাবে। মাইটোসিসে গিয়ে আমার কি হবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ করে আমার একটা সেল থেকে দুইটা ডটার সেল, মানে মাদার সেল থেকে দুইটা ডটার সেল হয়ে যাবে। ঠিক আছে? এখানে কি হয়, এখানে হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশনে বোথ ডিএনএ স্ট্র্যান্ডস আর কপিড, রেপ্লিকেশন ইজ সেমি কনভার্সন এন্ড বাই ডিরেকশনাল, দরকার নাই। ডিএনএ হেলিক্স ইজ আনউন্ডেড বাই 2080 সাইড ফর্মিং রেপ্লিকেশন ইউনিটস। ঠিক আছে, দরকার নেই। এখানে হচ্ছে there are 5 polymerase enzyme which is responsible for replication। এই লাইনটা একটু দাগ দিবেন। পলিমারেজ আলফা সিনথেসিস হবে কি দিয়ে, একটা হচ্ছে স্ট্যান্ড বাই ওকাজাকি ফ্র্যাগমেন্টস। এই ওকাজাকি ফ্র্যাগমেন্টস একটু দাগ দিয়ে রাখেন, জাস্ট রিমেম্বার দ্য নেম ওকাজাকি ফ্র্যাগমেন্টস। যখন হচ্ছে এই যে পলিমারেজ চেইনটা হয়, যেখানে আলফা সিনথেসিস হয়, সেটাকে আরেকটা মানে স্ট্যান্ড হয়, সেটার নাম হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্টস। এটা একটু দাগ দিয়ে রাখেন, হ্যাঁ, ওকাজাকি ফ্র্যাগমেন্টস। ওকে, এখন দেখেন দিজ আর দা কোশ্চেন। পলিমারেজ বিটা এন্ড এপসিলন রিপেয়ার করবে কে, ডিএনএ। Polymerase delta synthesized by leading strand. Polymerase gamma replicate mitochondrial DNA. Telomerase is DNA polymerase with an integral RNA that acts as its own primer and replicates DNA to ends the chromosome. Telomerase, আমরা বলি না যে টেলোমারেজ হচ্ছে গিয়ে আপনার যতদিন টেলোমারেজটা থাকবে, লম্বা থাকবে, ততদিন আমাদের হচ্ছে কি টেলোমারেজ ইজ লাইক অ্যান্টিঅক্সিডেন্ট, ও হচ্ছে কি আপনার বয়সটা ধরে রাখতে হেল্প করবে। যত টেলোমারেজ শর্টেজ হবে আমরা তত হচ্ছে বৃদ্ধ হয়ে যাব। ঠিক আছে, বয়সের সাথে সাথে টেলোমারেজ শর্টেজ হতে থাকে, এই হচ্ছে গিয়ে অবস্থা। তাহলে কি হবে আপনার, এই চারটা লাইন একটু ইম্পর্টেন্ট দেখেন। পলিমারেজ বিটা, পলিমারেজ বিটা
পলিমারেজ আলফা, যেটা পলিমারেজ আলফাটা সিনথেসাইজ হয় কি দিয়ে? ওকাজাকি ফ্র্যাগমেন্টস, মনে থাকবে? এটা জাস্ট একটু নামটা মনে রাখেন, ভিতরে এত পড়তে হবে না। ওকাজাকি, একটু জাপানিজ জাপানিজ একটা কথা, এটা একটু মনে রাখার চেষ্টা করেন যে পলিমারেজ আলফা সিনথেসাইজ দ্য ল্যাগিং স্ট্র্যান্ড ভাইয়া ওকাজাকি ফ্র্যাগমেন্ট নাম্বার 1। নাম্বার 2, পলিমারেজ বিটা এন্ড এপসিলন রিপেয়ার করবে ডিএনএ। পলিমারেজ ডেল্টা সিনথেসাইজ দ্য লিডিং স্ট্র্যান্ড। পলিমারেজ গামা রেপ্লিকেট মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। and telomerase is a DNA polymerase with the integral RNA. টেলোমারেজটা একটা হচ্ছে কি আপনার ডিএনএ, টেলোমারেজটা হচ্ছে কি ডিএনএ পলিমারেজ, যেটা কি হবে আপনার রেপ্লিকেট করবে ডিএনএ at the end of chromosomes, যেটাকে বলা হচ্ছে টেলোমারেজ। ঠিক আছে, দ্যাট ইজ ইনাফ। এখানে এই 4টা লাইন একটু পড়বেন এখানে, হ্যাঁ। আগে আসে না এরকম কোশ্চেন, সো প্লাস মাইনাস মানে এত মানে ঠোঁটস্থ মুখস্থ করার দরকার নাই, জাস্ট রিড once or 2 times. যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দিস 3 লাইনস ইজ ইনফিনিটেস্টার অফ ইনফিনিটেস্টার, ইনফিনিটেস্টার অফ ইনফিনিটেস্টার। এই 3টা লাইন আপনার বায়োকেমিস্ট্রি থেকে আসবে, জেনেটিক্স থেকে আসবে, ফিজিওলজি থেকে আসবে। এই 3টা লাইন থেকে 3টা লাইনস মিন্স 3 কোশ্চেন্স। these 3 lines are 3 questions, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু। কনসালটেন্ট কনসাল্ট করতে করতে ওকে, তাহলে হচ্ছে কি দেখেন, ওটা মনে আছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ডিএনএ, আর হচ্ছে ডিএনএ থেকে প্রোটিন। তো আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে কিভাবে মনে আছে? হুম হুম ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ কি হবে? রিভার্স ট্রান্সক্রিপশন। আর প্রোটিন থেকে কি হবে? ট্রান্সলেশন। মনে আছে? এটাও কিন্তু পরীক্ষার কোশ্চেন লিখে রাখেন পাশে। ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন, ডিএনএ টু আরএনএ হবে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে আবার ডিএনএ কনভার্ট যেটা তো হবে সেটাকে আমরা বলতেছি কি? রিভার্স ট্রান্সক্রিপশন। লিখে রাখেন এটা। ডিএনএ থেকে আরএনএ হবে হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ তে আবার যাবে হচ্ছে গিয়ে আপনার রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন হবে কিভাবে? বাই ট্রান্সলেশন। ঠিক আছে, এখন দেখেন ডিএনএ সিনথেসিস ফ্রম আরএনএ ইটস অলসো নোন অ্যাজ রিভার্স ট্রান্সক্রিপশন। এখানে কি হবে? ক্যাটালাইজ বাই এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এইটাতে নাম দাগ দিয়ে দেন। তাহলে হচ্ছে গিয়ে এটা আপনাদের 36 পেজ আপু। তাহলে আরএনএ থেকে ডিএনএ কি এনজাইম দিয়ে হবে তামিন আপু? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, ভেরি গুড। তারপর হচ্ছে কি আপনার পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এখানে হচ্ছে কি 3টে স্টার দিয়ে পড়বেন। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি তো বলে দিচ্ছি, ওইটাই হচ্ছে 3টা লাইন 3টা কোশ্চেন মাস্ট আসবে, এবং এই 3টা লাইনই আপনি পরীক্ষাতে পাবেন। So PCR is polymerase chain reaction enables to rapid amplification of DNA sequence in a small biological sample based on the uses of DNA polymerase which function at high temperature. এখন দেখেন এই 3টা লাইন ইম্পর্টেন্ট। এখানে কি বলে? বিগিনস করবে হচ্ছে ডিন্যাচুরেশন অফ ডিএনএ বাই হিটিং। হিটিং কত? 90 ডিগ্রি সেলসিয়াসে যদি হিটিং করি, হিট করা হয়, তাহলে কি হবে? আপনার ডিএনএটা ডিন্যাচুরেশন হয়ে যাবে। ঠিক আছে, ডিন্যাচুরেশন হয়ে যাবে। প্রাইমার annual to the sequence to be amplified at 50 degree Celsius, এই লাইনটাতে দাগ দিবেন। Extension of primer sequence occurs at 30 degree Celsius. Sequence is repeated usually over 30 to 35 cycle হবে, and the last one is DNA separated by electrophoresis and the amplified sequence are visualized. এই 5টা লাইন প্লাস মাইনাস এটা 2012তে আসছিল, মেইনলি আসছিল হচ্ছে যে এটা ডিন্যাচুরেশন হয় কত ডিগ্রিতে। ঠিক আছে, ডিন্যাচুরেশন হবে হচ্ছে কি 90 ডিগ্রি সেলসিয়াসে। এটাই হচ্ছে কি মেইনলি আসে। এটা 2016-এ আসছিল, 18-এ আসছিল, 17-এ আসছিল, 16, 17, 18 এর পর পর 3বার আসছে। তারপর দেখি না, লাস্ট মনে হয় আসছিল
টুতে 2002 এর সম্ভবত 2002 তে তিনবার পরীক্ষা হয়েছিল, ওই সময় আসছিল লাস্ট টাইম এটাতে পরীক্ষা ছিল, মেবি সেপ্টেম্বরে আসছিল, ঠিক আছে। কোভিড এর জন্য পরীক্ষা আরেকবার বাড়ায় দিয়েছিল, যেহেতু 21-এ পরীক্ষা একবার হয়েছে, 22-এ তিনবার নিয়েছিল। তাহলে দেখেন এটা বিগিনস করবে হচ্ছে ডিন্যাচারেশন অফ ডিএনএ বাই হিটিং, দ্যাট ইজ 90 ডিগ্রি সেলসিয়াস। প্রাইমার অ্যানুয়াল টু দ্য সিকোয়েন্স টু বি অ্যামপ্লিফাইড হবে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে, এক্সটেনশন অফ প্রাইমার সিকোয়েন্স হবে 70 ডিগ্রি সেলসিয়াস। আর কতটা সাইকেল লাগবে এই সিকোয়েন্সটা রিপিট হতে? আমার লাগবে কয় সাইকেল? 35 সাইকেল। এত বেশি এটা বোঝার দরকার নাই, জাস্ট এটা মুখস্থ করে ফেলবেন যে কত টেম্পারেচারে কি হয়। হ্যাঁ, এটা আসে মাঝে মাঝে আসে, লাস্ট 22-এর পরে আর আসে নাই, বাট আসতে পারে, যদি বাজে কোশ্চেন হয় আসতে পারে। নাও দিস থ্রি কোশ্চেন্স অফ এক্সাম, এবং এইটা যে RCOG এর কি ফেভারিট কোশ্চেন, এটা প্রত্যেক পরীক্ষাতে আসে, এবং এই তিনটা লাইনই পরীক্ষাতে আসে। ডিটেকশন অফ RNA, ডিটেকশন অফ DNA, ডিটেকশন অফ প্রোটিন বাই হুইচ ব্লটিং। মনে রাখবেন, আমি যেটা মনে রাখতাম DNA, এটার উচ্চারণে কি হয়? ডি হয় না? ডি ডি ফর DNA, ডি ফর সাউদার্ন। দেখেন উচ্চারণটা কি হবে? ডি উচ্চারণ হবে, সাউদার্ন, ঠিক আছে। নর্দার্ন, হ্যাঁ, নর্দার্ন ফর RNA, নর্দার্ন ফর RNA, ঠিক আছে, RNA, ঠিক আছে। আর উচ্চারণ হয় না, নর্দার্নে আর উচ্চারণ হয়, সো এটা ব্লটিং ফর RNA। সাউদার্নে ডি উচ্চারণ হয়, এটা হচ্ছে DNA এর ব্লটিং। তাহলে লাস্ট আমার কি থাকে? প্রোটিন ফর ওয়েস্টার্ন ব্লটিং, ঠিক আছে। মনে থাকবে না এখন? রুনা আপু, সাবিনা আপু, ফাতেমা আপু, তাহমিনা আপু, জান্নাত আপু, শারমিনা আপু, শাহনাজ আপু। জি আপু। ওকে, ভেরি গুড। সাইমা আপু বললো যে আমার নাম বলে নাই, ঠিক আছে। সাইমা আপু, নুসুর আপু, ঠিক আছে না? ওকে, তাহলে হচ্ছে গিয়ে এটা কিন্তু এই তিনটা লাইনে কিন্তু তিনটা কোশ্চেন, আমি আবার বলতেছি, এটা এই তিনটা লাইন আপনি পেপার 1-এ পাবেন, পেপার 2-তে পাবেন। পেপার 1-এ আপনার জেনেটিক্স থেকে আসবে বা ফিজিওলজি থেকে আসবে, পেপার 2-তেও হচ্ছে জেনেটিক্স এমব্রায়োলজির কোশ্চেন, কিন্তু বোথ সাইড থেকে আসে, অর্থাৎ পেপার 1 পেপার 2 বোথ সাইডে উইল গেট জেনেটিক্স এন্ড এমব্রায়োলজি কোশ্চেন্স। সো এটার সাথে রিলেটেড আপনি ফিটোম্যাটার্নালও পাবেন। সো এই তিনটা কোশ্চেন, মানে তিনটা লাইন তিনটা কোশ্চেন, এবং এই তিনটা লাইনই আপনি পরীক্ষাতে পাবেন। অ্যাটলিস্ট আপনি দেখেন নিজে রিকল করতে পারবেন। আমি যখন জিজ্ঞেস করবো যে পরীক্ষাতে কি আসছিল, কিছু না বলতে পারলে এটা বলতে পারবেন যে ব্লটিং আসছিল, ঠিক আছে। তাহলে দিস থ্রি লাইনস আর ইনফিনিট স্টার। একটু করে দেই, কারণ বেশি দাগাদাগি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যেহেতু ডি উচ্চারণ হচ্ছে, ডি ফর সাউদার্ন, উচ্চারণটা ডি এর মতো, এটা হচ্ছে ডিএন এর জন্য। নর্দার্নের উচ্চারণটা আর আসে, নর্দার্ন ফর RNA, এন্ড রেস্ট কি থাকে? প্রোটিন থাকে, প্রোটিন হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং। ভেক্টর দরকার নাই, কোনো দরকার নাই। এখন আসে নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচার। আমরা একটু ছবি দেখবো, তার আগে একটু বলে ফেলি যে নিউক্লিয়াতে কি থাকে। একটা বেস থাকে, আর একটা কি থাকে? একটা থাকবে হচ্ছে বেজে আমার কি থাকবে? বেজের মধ্যে কি থাকবে? আমার পিউরিন অ্যান্ড পাইরিমিডিন, ঠিক আছে। পিউরিনের মধ্যে আমার কি থাকে? এটা আমরা গত ক্লাসে পড়ছি, গুয়ানিন অ্যান্ড অ্যাডেনিন। পাইরিমিডিনে থাকবে হচ্ছে থায়ামিন অ্যান্ড সাইটোসিন ফর DNA, বাট ফর RNA আমার এখানে কি থাকবে? থায়ামিনের বদলে কি থাকবে? ইউরোসিল, ঠিক আছে। সো এইটাও কিন্তু একটা কোশ্চেন, এটাও কিন্তু আপনার বায়োকেমিস্ট্রিতে আসবে, ফিজিওলজিতে আসবে, জেনেটিক্সে আসবে, যে which pyrimidine base is special for RNA, or which pyrimidine base is specially for DNA। পরীক্ষার কোশ্চেন ইনফিনিট স্টার, ঠিক আছে। দেখছেন, 4টা কোশ্চেন কিন্তু বলে দিছি, 6টা 7টা কোশ্চেনের মধ্যে এটা কিন্তু আসবেই। ওকে, পরীক্ষার কোশ্চেন, পিউরিন বেস কি, পাইরিমিডিন বেস কি? সো পিউরিন ইজ গুয়ানিন, adenine, cytosine, and uracil for pyrimidine base, especially for DNA, that is thymine, and especially for RNA, that is uracil. So এই লাইনটা মার্ক করে রাখেন, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিট স্টার মার্ক। পেন্টোজ সুগার, রাইবোজ অর ডিঅক্সি রাইবোজ ফসফেট থাকে, ঠিক আছে। আচ্ছা, ইউরোসিল ফাউন্ড ইন RNA and replaced by থাইমিন। এটা তো আমি বললামই যে থাইমিনটা হচ্ছে ডিএনএ এর জন্য স্পেসিফিক একটা পাইরিমিডিন বেস, এবং RNA এর জন্য স্পেসিফিক পাইরিমিডিন বেস ইজ ইউরোসিল। নিউক্লিওটাইডস আর লিঙ্কড বাই 3,5 ফসফোডাইএস্টার বন্ড ফ্রম নিউক্লিক অ্যাসিড, জাস্ট লাইক দ্যাট। এইটা কি আমার, এটা হচ্ছে গিয়ে যদি একটা DNA হয়,
ঠিক আছে, এ টি সি জি। হ্যাঁ, আচ্ছা 5 আর 3 যেটা বলি এটা হচ্ছে 5 3 5 ফসফোডাইস্টারেজ বন্ড। হ্যাঁ, এই যে হচ্ছে 3 যদি এই পাশে থাকে, গত ক্লাসে আমি দেখাইছিলাম এক পাশে 3 থাকলে আরেক পাশে 5 থাকবে, আরেক পাশে 3 থাকলে এই পাশে 5 থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে 3 5 ফসফোডাইস্টারেজ বন্ড ফ্রম